আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবা এত কষ্ট ট্রেনিং আমি পারছি না। আমার বরাবরই ইচ্ছে ছিল আমি টিচার হব, আমি নিজের পায়ে দাঁড়াবো। নমস্কার, শুভ সন্ধ্যা। বাংলার ঘরে ঘরে যে দিদিরা সংসার সামলে চলেছেন, পরিবারের দেখাশোনা করছেন, এই মঞ্চ তাদের জন্য। যে দিদিরা নিজেদের স্বপ্ন পূরণের জন্য লড়াই করছেন, এই মঞ্চ তাদের জন্য। আপনাদের সাফল্য, ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা শক্তি পাই আরো অনেক বছর আপনাদের সাথে পথ চলার। আজও এমনই চারজন দিদির এগিয়ে চলার গল্প শুনবো। আয়শা, তুমি উইমেন্স টিমে আছো, তার মানে অনেক দাপট তোমার কাজে। কিভাবে তুমি প্রফেশনে যুক্ত হলে বলো আয়শা? দিদি, খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি এসেছি। আমার স্বপ্নটা ছিল আমি কিছু একটা করে দেখাবো। তো বাবা আমাকে সাপোর্ট দিতেন। বাবা বলতেন ঠিক আছে, যেহেতু বাবা একজন পুলিশ ছিলেন, ফ্যামিলি চাপে কোনো কিছু করতে পারেননি, উনি চাকরিটা ছাড়তে বাধ্য হয়েছিলেন। যেহেতু বাবা ছোট ছোট ভাই বোনরা ছিলেন, তাদেরকে পড়ালেখা করার জন্যে আমার দাদু খুবই কম বেতন পেতেন, স্কুল মাস্টার ছিলেন উনি। তো বাবা চিন্তা করলো এই টাকাতে তো সংসার চলবে না। তো বাবা ঠিক করলো চাকরিটা ছেড়ে যেসব জমিগুলো আছে সেই জমিগুলো চাষ করে যেটুকু আয় হবে ছোট ছোট ভাই বোনদেরকে মানুষ করব। বাবা দেখলাম আমি যে চাকরিটা ছেড়ে দিয়েছে, বেল টুপি থাকতো আমার কাছে। তো আমি মনে মনে চিন্তা করতাম বাবা যে জিনিসটা তৈরি করেছে করতে পারলো না, আমি কেন পারবো না সেটা। তো বাবাকে বললাম বাবা আমি পুলিশ হব। বাবা বললো ঠিক আছে, তুমি পুলিশ হবে, তুমি পুলিশ হও। আমার গ্রামে যেসব ঝামেলা হতো দিদি, তো লেডি পুলিশ আসতো, আমাকে দেখে খুব ভালো লাগতো যে আমিও পুলিশ হব। আমার 2008-এ একটা কল আসে দিদি, সিউড়ি পুলিশ লাইন সেটা। তো মাঠে আমি মাঠ করতে গেলাম, ঠিকঠাক দৌড়ালাম, আমি ফার্স্ট ওনার হলাম দিদি ওখানের মধ্যে। আমার ঠিকঠাক ইন্টারভিউটাও হলো, পাস করলাম ইন্টারভিউ। আমার থানা থেকে একটা কল এলো 18ই আগস্ট 2008 আমাকে জয়েন করতে হবে সিউড়ি পুলিশ লাইন। তো বাবা খুব আনন্দ, যেসব গ্রামের মানুষগুলো বলাবলি করছিল তারাও দেখলো যে না ব্যাপারটা তো সত্যি। বাবার খুব আনন্দ। বাবা বললো অনেক ঝড় ঝাপটা আসবে, কোনো চিন্তা নেই, তোকে শক্ত হয়ে ট্রেনিংটা পাস করে আসতে হবে, তোকে লড়াইটা জিততে হবে, তোকে এলাকার লোকদেরকে দেখাতে হবে যে তুই একটা চাকরি করিস। ব্যারাকপুরে আমার ট্রেনিংয়ে চলে যায় দিদি, 9 মাস ট্রেনিং হয়। ট্রেনিংটা খুব হার্ড দিদি, আমি কাঁদতাম, বাবার কাছে বলতাম বাবা এত কষ্ট ট্রেনিং আমি পারছি না। বাবা বলতো কেন করতে পারবি না, তুই পারবি, তুই না আমার মেয়ে। তো এখন ঠিকঠাক স্কুলে আছে দিদি, রোডগুলোতে আমরা যাওয়া আসা করি, মেয়েদের প্রোটেকশন, মেয়েদের খুবই আনন্দতে গর্বিত যে আমরা এই ডিউটি করে ওদের পাশে দাঁড়াতে পারছি। যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম পুলিশ, বোলপুর পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার শেয়ার করা হয়, লোকাল থানার ওসিরও নাম্বার শেয়ার করা হয় দিদি। তো আমারও খুব ভালো লাগে যে মেয়েদের পাশে আমি দাঁড়াতে পারছি। তোমাকে সবাই দাবাং দিদি বলে? দাবাং, আমি তো দাবাং দিদি, আমি যেখানে দাঁড়িয়ে যাই ভিড় কমে যায় দিদি, সবাই আমাকে দাবাং বলে চিনে দিদি। এখন আমি বাচ্চা ফ্যামিলি নিয়ে খুবই ভালো আছি দিদি, আপনার আশীর্বাদে যেন আমি আরো এগাতে পারি, মেয়েদের যে সুরক্ষা করতে পারি সেটাই বলুন, যাতে আমার সব সময় ভালো থাকে, হাসি খুশি থাকে। একদম, অনেক শুভেচ্ছা রইল আয়শা। থ্যাংক ইউ দিদি। বনশ্রী স্কুল টিচার, কত বছর হয়ে গেল এই প্রফেশনে? 17 বছর। অনেক দিন। আমি তো ছোটবেলায় একদম গ্রামে বড় হয়েছি। তারপর আমি যখন এইচএস দিলাম, তারপরে কলেজে ভর্তি হলাম। যেহেতু আমি বড় মেয়ে ছিলাম, আমার বোন আছে, তো বাবা ভাবলো যে গ্র্যাজুয়েশন পরপরই মেয়ের বিয়ে দিয়ে দেবো। তো বাবা না দেখাশোনা করতে শুরু করলো, কিন্তু আমার ওটা খুব অপছন্দের ছিল। তারপরে তো দিদি বাড়িতে আত্মীয় স্বজনদের মধ্যে খুব ঝড় উঠলো, আমাকে নিয়ে সবাই সমালোচনা করলো। কিন্তু আমার বরাবরই ইচ্ছে ছিল আমি টিচার হব, আমি নিজের পায়ে দাঁড়াবো, তারপর আমি বিয়ে করব। তারপর আমি এসএসসি দিলাম, প্রথমবার দিয়ে আমি পেয়ে গেছি স্কুলে। তো তারপর আমি স্কুল জয়েন করলাম, তখন বাবা মা খুব খুশি হলো। তো এখন দিদি আমি শান্তিনিকেতনে, তারপর আমার বিয়ে হয়েছে, আর আমার হাজবেন্ডের সঙ্গে আমার কাউন্সিলিংয়ে আলাপ হয়েছে। হাজবেন্ড কি করেন? হাজবেন্ডও স্কুল টিচার। আচ্ছা। তো এখন আমি যেখানে পড়াই সেই স্কুলে আমি 4 বছর এসেছি। আগে আমি আরেকটা স্কুলে ছিলাম, গত 4 বছর ধরে যে স্কুলে আছি সেই স্কুলটা আমার বাড়ি থেকে 3 কিলোমিটার। আর তার সঙ্গে দিদি আমি আগে স্কুলেও করাতাম, এখনও আমি স্কুলে আবৃত্তি শেখাই ছেলে মেয়েদের, তারপরে নাটক করাই। কিছুদিন আগেই বাল্য বিবাহ রোধ করার জন্য একটা নাটক করালাম, ছেলেমেয়েরাও খুব
ভালোবাসে, এগুলো খুব আনন্দ করে নেয়। ছোটো ছোটো বাচ্চাদের যখন সুকুমার রায়ের আবৃত্তিগুলো শেখায়, ওরাও খুব মজা পায় ক্লাসে। আর আমার একটি ছেলে একটি মেয়ে। আর বনশ্রী, দেখো তোমার গল্প শুনে আমার একটাই জিনিস মনে হলো, তোমার চাকরি করার আগে যে বিয়ে ঠিক হয়ে গেছিল এবং ওই ডিসিশনটা নিয়েছিলে সবার বিরুদ্ধে গিয়ে যে বিয়ে আমি করবো না, পড়াশোনা আমি শেষ করবো, হ্যাঁ, সেইটা আজকে তোমাকে কিন্তু ফল দিচ্ছে। দেখো, বর্ধমান ইউনিভার্সিটিতে ইতিহাসের HOD, অনেকটা জার্নি আপনার, এতগুলো বছরের জার্নি। কতগুলো বছর হয়ে গেল দিদি? আমি পড়াচ্ছি 27 বছর। আমি যে পড়াবো এটা বোধহয় বিধি নির্ধারিত একটা বিষয়, কারণ আমার দিদিমার দিদিমা, আমার প্র মাতামহী 1910 সালে বর্ধমান শহরে একটা স্কুল করেছিলেন। আমার দিদিমার মা রোকেয়া সাখাওয়াত হোসেনের সঙ্গে কাজ করতেন। আমার দিদিমা মা দুজনেই শিক্ষিকা ছিলেন। সেই অর্থে আমি পঞ্চম প্রজন্ম যে বলছে আমি পড়াই। আচ্ছা, আমি ভরতনাট্যম শিখেছি দীর্ঘদিন। আমি বলছিলাম যে আমি যদি নাচও করতাম, আমি নাচই শেখাতাম, মানে শিক্ষকতাই আমার বিধি নির্ধারিত একটা বিষয়। তবে এর মধ্যে আমি 4 বছর একটা ব্রেক নিয়ে, ছুটি নিয়ে ইউনিভার্সিটি থেকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে ফার্স্ট সেক্রেটারি হিসেবে হাই কমিশন অফ ইন্ডিয়া। দায়িত্বটা কি? এটা মূলত কূটনৈতিক দায়িত্ব, আসলেই কূটনৈতিক দায়িত্ব। ভারত মালদ্বীপ সম্পর্ক, তার ফলে বিভিন্ন সময় বিভিন্নভাবে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করে গেছি। মফস্বল থেকে প্রেসিডেন্সি কলেজ, বর্ধমান থেকে প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর হয়ে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি পৌঁছানো যাত্রাটা খুব যে সহজ ছিল এমন নয়। এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে ছিলাম কিছুদিন। পরিবারে কে কে আছেন দিদি? আমার বাবা মা আছেন, আমার স্বামী এবং মেয়ে আছে। খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে কথা বলে দিদি। থ্যাংক ইউ সো মাচ, আপনি এসেছেন, ধন্যবাদ। রূপা, ছোট থেকে অনেক কষ্ট করে বড় হতে হয়েছে। একদম তুমি গান শিখেছো, গানকে ভালোবেসেছো, একদম আর সেটাকেই প্রফেশন বানিয়েছো। অবশ্যই পরিবার পরিবেশ সবকিছু গানের ছিল। গান নিয়েই বড় হয়েছি, কারণ আমার বাবা মা আমাকে গান শিখিয়েছে, কারণ আমার বাবা গান শেখান এবং আমার মা ওর সাথে। এবার আমাদের আর্থিক প্রচুর প্রবলেম ছিল, আমার বাবা মিলে চাকরি করতেন এবং আমার বাবা মায়ের 3টে মেয়ে। এবার বুঝতেই পারছেন, মিল আজ খোলা আছে কাল বন্ধ, আজ খোলা আছে কাল বন্ধ। আমার মা বাবা দুজনেই কাজ করতেন, নাহলে সংসার চলবে কি করে? ভাবলে যে মঞ্চে প্রথম? হ্যাঁ, ভাবার কারণটা এইচএস এর পর দেখলাম যে সংসারটা আর চলছে না, মানে এবার কিছু একটা করতে হবে। তখন আর পড়তে পারলাম না, তো তারপর আমার বিয়ে হয়ে যায়, বেবি আসে। বেবি হওয়ার পর তখন দেখছি মেয়ের জন্য দুধ জোগাড় হচ্ছে না, আর আমার বর তখন সবাই মাত্র মিলে জবটা করছে আর কি, সেরকম ওর স্যালারিও নয়। তখন ভাবলাম না, আমার এবার একটা কিছু করতে হবে। বাবা তখন বললো যে তুই এবার স্টেজে শো কর। বললাম ঠিক আছে চলে। বাবার চেনাশোনা প্রচুর, বাবার মিউজিশিয়ান দাদারা ছিল, তো সবাইকে এক জায়গায় করলো। তারপর সেই হ্যান্ডসে আমি গানটা শুরু করলাম। শুরু করার পর প্রথমে ফার্স্ট স্টেজ আমার চন্দননগরী, ওখান থেকে আমি অনেক উৎসাহ পেলাম। সবাই বললেন ভীষণ ভালো। কিরকম ধরনের গান গাও তুমি? বিভিন্ন ধরনের গান গাই, সব রকম গান গাই। তারপর থেকে একটা ব্যান্ড যখন চিনলো, তারপর ওখানকার যারা যারা দেখলো, এইভাবে খবর দিতে দিতে এদিক ওদিক আমি প্রচুর চন্দননগরে শো করে ফেলেছি। তারপর এবার এদিক ওদিক প্রচুর জায়গায় আমি শো করেছি, আর এখনও আমি সেই শোটা করি। তোমার কাছ থেকে কিরকম ধরনের গান মানুষ শুনতে ভালোবাসে? পপ স্টাইল।